গল্প পাঠের আসর চ্যানেলে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ওয়ারা কারিম। শুনতে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছেলেবেলা বইটির পঞ্চম পর্ব। সাথে থাকুন। অনেক ধন্যবাদ। এবার তেতলা ঘরের আরেক পালা আরম্ভ হলো আমার সংসার নিয়ে। একদিন গোলাবাড়ির পালকি আর তেতলার ছাদের খালি ঘরে আমার ছিল যেন বেদের বাসা, কখনো এখানে কখনো ওখানে। বউ ঠাকুরুন এলেন, ছাদের ঘরে বাগান দিল দেখা। উপরের ঘরে এলো পিয়ানো, নতুন নতুন সুরের ফোয়ারা ছুটল। পূর্ব দিকের চিলেকোঠার ছায়ায় জ্যোতিদাদার কফি খাওয়ার সরঞ্জাম হতো সকালে। সে সময়ে পড়ে শোনাতেন তার কোনো নতুন একটা নাটকের প্রথম খসড়া। তার মধ্যে কখনো কখনো কিছু জুড়ে দেবার জন্যে আমাকেও ডাক পাড়ত আমার অত্যন্ত কাঁচা হাতের লাইনের জন্য। ক্রমে রোদ এগিয়ে আসত, কাকগুলো ডাকাডাকি করত উপরের ছাদে বসে রুটির টুকরোর পরে লক্ষ্য করে। 10টা বাজলে ছায়া যেত ক্ষয়ে, ছাদটা উঠত তেতে। দুপুরবেলায় জ্যোতিদাদা যেতেন নিচের তলায় কাছারিতে। বউ ঠাকুরুন ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে যত্ন করে রূপোর রেকাবিতে সাজিয়ে দিতেন। নিজের হাতের মিষ্টান্ন কিছু কিছু থাকতো তার সঙ্গে, আর তার উপরে ছড়ানো হতো গোলাপের পাপড়ি। গিলাসে থাকতো ডাবের জল কিংবা ফলের রস, কিংবা কচি তালশাঁস বরফে ঠান্ডা করা। সমস্তটার উপর একটা ফুল কাটা রেশমের রুমাল ঢেকে মোরাদাবাদি খুঞ্চেতে করে জল খাবার বেলা 1টা-2টোর সময় রওনা করে দিতেন কাছারিতে। তখন বঙ্গদর্শনের ধুম লেগেছে। সূর্যমুখী আর কুন্দনন্দিনী আপন লোকের মতো আনাগোনা করছে ঘরে ঘরে। কি হলো কি হবে দেশশুদ্ধ সবার এই ভাবনা। বঙ্গদর্শন এলে পাড়ায় দুপুরবেলায় কারো ঘুম থাকতো না। আমার সুবিধে ছিল, কাড়াকাড়ি করবার দরকার হতো না, কেননা আমার একটা গুণ ছিল, আমি ভালো পড়ে শোনাতে পারতুম। আপন মনে পড়ার চেয়ে আমার পড়া শুনতে বউ ঠাকুরুন ভালোবাসতেন। তখন বিজলি পাখা ছিল না। পড়তে পড়তে বউ ঠাকুরুনের হাত পাখার হাওয়ার একটা ভাগ আমি আদায় করে নিতুম। মাঝে মাঝে জ্যোতিদাদা যেতেন হাওয়া বদল করতে গঙ্গার ধারের বাগানে। বিলিতি সওদাগরের ছোঁয়া লেগে গঙ্গার ধার তখনও জাত খোয়ায়নি, মুষড়ে যায়নি তার 2 ধারের পাখির বাসা। আকাশের আলোয় লোহার কলের সুরগুলো ফুঁসে দেয়নি কালো নিঃশ্বাস। গঙ্গার ধারের প্রথম যে বাসা আমার মনে পড়ে, ছোট সে দোতলা বাড়ি। নতুন বর্ষা নেমেছে, মেঘের ছায়া ভেসে চলেছে স্রোতের উপর ঢেউ খেলিয়ে। মেঘের ছায়া কালো হয়ে ঘনিয়ে রয়েছে ওপারে বনের মাথায়। অনেকবার এরকম দিনে নিজে গান তৈরি করেছি, সেদিন তা হলো না। বিদ্যাপতির পথটি জেগে উঠল আমার মনে। ভরা বাদর মহাভাদর শূন্যে মন্দির মোর। নিজের সুর দিয়ে ঢালাই করে রাগিনীর ছাপ মেরে তাকে নিজের করে নিলুম। গঙ্গার ধারে সেই সুর দিয়ে মিনে করা এই বাদল দিন আজও রয়ে গেছে আমার বর্ষা গানের সিন্দুকটাতে। মনে পড়ে থেকে থেকে বাতাসের ঝাপটা লাগছে গাছগুলোর মাথার উপর। ঝুটোপুটি বেঁধে গেছে ডালে পালায়। ডিঙি নৌকাগুলো সাদা পাল তুলে হাওয়ার মুখে ঝুঁকে পড়ে ছুটেছে। ঢেউগুলো ঝাঁপ দিয়ে দিয়ে ঝপঝপ শব্দে পড়ছে ঘাটের উপর। বউ ঠাকুরুন ফিরে এলেন, গান শোনালুম তাকে। ভালো লাগলো বলেননি, চুপ করে শুনলেন। তখন আমার বয়স হবে 16 কি 17। যা তা তর্ক নিয়ে কথা কাটাকাটি তখনও চলে, কিন্তু ঝাঁঝ কমে গিয়েছে। তার কিছুদিন পরে বাসা বদল করা হলো মোরান সাহেবের বাগানে। সেটা রাজবাড়ি বললেই হয়। রঙিন কাঁচের জানলা দেওয়া উঁচু নিচু ঘর, মার্বেল পাথরে বাঁধা মেঝে। ধাপে ধাপে গঙ্গার উপর থেকেই সিঁড়ি উঠেছে লম্বা বারান্দায়। ওইখানে রাত জাগবার ঘোর লাগতো আমার মনে। সেই সাবরমতী নদীর ধারের পায়চারির সঙ্গে এখানকার পায়চারির তাল মেলানো চলত। সেই বাগান আজ আর নেই। লোহার দাঁত কড়মড়িয়ে তাকে গিলে ফেলেছে ডান্ডির কারখানা। ওই মোরান বাগানের কথায় মনে পড়ে, এক একদিন রান্নার আয়োজন হতো বকুল গাছতলায়। সে রান্নায় মশলা বেশি ছিল না, ছিল হাতের গুণ। মনে পড়ে
পৈতের সময় বউ ঠাকুরুন আমাদের 2 ভাইয়ের হবিষ্যান্ন রেঁধে দিতেন, তাতে পড়তো গাওয়া ঘি। ওই 3 দিন তার স্বাদ, তার গন্ধ মুগ্ধ করে রেখেছিল লোভীদের। আমার একটা বড় মুশকিল ছিল, শরীরটাকে সহজে রোগে ধরতো না। বাড়ির আর যেসব ছেলে রোগে পড়তে জানতো, তারা পেত তার হাতের সেবা। তারা শুধু যে তার সেবা পেত তা নয়, তার সময় জুড়ে বসত। আমার ভাগ যেত কমে। সেদিনকার সেই তেতালার দিন মিলিয়ে গেল তাকে সঙ্গে নিয়ে। তারপরে এলো আমার তেতালার বসতি। আগেকার সঙ্গে ঠিক জোর লাগানো চলে না। ঘুরতে ঘুরতে এসে পড়েছি যৌবনের সদর দরজায়। আবার ফিরতে হলো সেই ছেলেবেলার সীমানার দিকে। এবার 16 বছর বয়সের হিসাব দিতে হচ্ছে। তার আরম্ভের মুখেই দেখা দিয়েছে ভারতী। আজকাল দেশে চারদিকে ফুটে ফুটে উঠছে কাগজ বের করবার টকবকানি। বুঝতে পারি সে নেশার জোর যখন ফিরে তাকাই সেদিনকার খ্যাপামির দিকে। আমার মতো ছেলে, যার না ছিল বিদ্যে না ছিল সাধ্যি, সেও সেই বৈঠকে জায়গা জুড়ে বসল, অথচ সেটা কারো নজরে পড়ল না। এর থেকে জানা যায় চারদিকে ছেলে মানুষই হাওয়ার যেন ঘুর লেগেছিল। দেশে একমাত্র পাকা হাতের কাগজ তখন দেখা দিয়েছিল বঙ্গদর্শন। আমাদের এ ছিল কাঁচা পাকা। বড়দাদা যা লিখছেন তা লেখাও যেমন শক্ত, বোঝাও তেমনি। আর তারই মধ্যে আমি লিখে বসলুম এক গল্প। সেটা যে কি বকুনির বিনুনি নিজে তার যাচাই করবার বয়স ছিল না। বুঝে দেখবার চোখ যেন অন্যদেরও তেমন করে খোলেনি। এইখানে বড়দাদার কথাটা বলে নেবার সময় এলো। জ্যোতি দাদার আসর ছিল তেতালার ঘরে, আর বড় দাদার ছিল আমাদের দক্ষিণের বারান্দায়। একসময় তিনি ডুবেছিলেন আপন মনে ভারী ভারী তত্ত্বকথা নিয়ে। সে ছিল আমাদের নাগালের বাইরে। যা লিখতেন, যা ভাবতেন, তা শোনাবার লোক ছিল কম। যদি কেউ রাজি হয়ে ধরা দিত, তাকে উনি ছাড়তে চাইতেন না, কিংবা সে ওকে ছাড়ত না। ওর উপর যা দাবি করত সে কেবল তত্ত্বকথা শোনা নিয়ে নয়। একটি সঙ্গী বড় দাদার জুটেছিলেন, তার নাম জানি নে, তাকে সবাই ডাকত ফিলসফার বলে। অন্য দাদারা তাকে নিয়ে হাসাহাসি করতেন, কেবল তার মটন চপের পরে লোভ নিয়ে নয়, দিনের পর দিন তার নানা রকমের জরুরি দরকার নিয়ে। দর্শনশাস্ত্র ছাড়া বড় দাদার শখ ছিল গণিতের সমস্যা বানানো। অঙ্কচিহ্নওয়ালা পাতাগুলো দক্ষিণে হাওয়ায় উড়ে বেড়াতো বারান্দাময়। বড়দাদা গান গাইতে পারতেন না, বিলিতি বাঁশি বাজাতেন, কিন্তু সে গানের জন্য নয়, অঙ্ক দিয়ে এক এক রাগিনীতে গানের সুর মেপে নেবার জন্যে। তারপরে এক সময়ে ধরলেন স্বপ্ন প্রয়াণ লিখতে। তার গোড়ায় শুরু হলো ছন্দ বানানো। সংস্কৃত ভাষার ধ্বনিকে বাংলা ভাষার ধ্বনির বাটখারায় ওজন করে করে সাজিয়ে তুলতেন। তার অনেকগুলো রেখেছেন, অনেকগুলো রাখেননি, ছেঁড়া পাতায় ছড়াছড়ি গেছে। তারপরে কাব্য লিখতে লাগলেন। যত লিখে রাখতেন তার চেয়ে ফেলে দিতেন অনেক বেশি। যা লিখতেন তা সহজে পছন্দ হতো না। তার সেই সব ফেলা ছড়া লাইনগুলো কুড়িয়ে রাখবার মতো বুদ্ধি আমাদের ছিল না। যেমন যেমন লিখতেন শুনিয়ে যেতেন। শোনবার লোক জমতো তার চারদিকে। আমরা বাড়ি শুদ্ধ সবাই মেতে গিয়েছিলাম এই কাব্যের রসে। পড়ার মাঝে মাঝে উচ্চ হাসি উঠত উথলিয়ে। তার হাসি ছিল আকাশ ভরা। সেই হাসির ঝোঁকের মাথায় কেউ যদি হাতের কাছে থাকত, তাকে চাপড়িয়ে অস্থির করে তুলতেন। জোড়াসাঁকোর বাড়ির প্রাণের একটি ঝর্ণাতলা ছিল এই দক্ষিণের বারান্দা। শুকিয়ে গেল এর স্রোত। বড়দাদা চলে গেলেন শান্তিনিকেতন আশ্রমে। আমার কেবল মাঝে মাঝে মনে পড়ে ওই বারান্দার সামনেকার বাগানে মন কেমন করা শরতের রোদ্দুর ছড়িয়ে পড়েছে, আর আমি নতুন গান তৈরি করে গাচ্ছি। আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরানো কি যে চায়। আর মনে আসে একটি তপ্ত দিনের ঝাঁঝা 2 প্রহরের গান। হেলা ফেলা সারা বেলা, একই খেলা আপন শনে। বড়দাদার আরেকটি অভ্যাস ছিল চোখে পড়বার মতো। সে তার সাঁতার কাটা। পুকুরে নেমে কিছু না হবে তো 50 বার এপার ওপার করতেন। পেনেটির বাগানে যখন ছিলেন
তখন গঙ্গা পেরিয়ে চলে যেতেন অনেক দূর পর্যন্ত। তার দেখা দেখি সাঁতার আমরাও শিখেছি ছেলেবেলা থেকে। শেখা শুরু করেছিলাম নিজে নিজেই। পায়জামা ভিজিয়ে নিয়ে টেনে টেনে ভরে তুলতুম বাতাসে। জলে নামলেই সেটা কোমরের চারদিকে হাওয়ার কোমর বন্ধের মতো ফুলে উঠত। তারপরে আর ডোববার জো থাকতো না। বড় বয়সে যখন শিলাইদহের চরে থাকতুম, তখন একবার সাঁতার দিয়ে পদ্মা পেরিয়েছিলুম। কথাটা শুনতে যতটা তাক লাগানো, আসলে ততটা নয়। মাঝে মাঝে চড়া পড়া সেই পদ্মার টান ছিল না তাকে সমীহ করবার মতো। তবু ডাঙার লোকের কাছে ভয় লাগানো গল্পটা শোনবার মতো বটে, শুনিয়েওছি অনেকবার। ছেলেবেলায় যখন গিয়েছি ডালহৌসি পাহাড়ে, পিতৃদেব আমাকে একা একা ঘুরে বেড়াতে কখনো মানা করেননি। পায়ে চলা রাস্তায় আমি ফলাওয়ালা লাঠি হাতে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উঠে যেতুম। আর সকলের যে মজা ছিল মনে মনে ভয় বানিয়ে তোলা। একদিন ওতরাই পথে যেতে যেতে পা পড়েছিল গাছের তলায় রাশ করা শুকনো পাতার উপর। পা একটু হড়কে যেতে লাঠি দিয়ে ঠেকিয়ে দিলুম, কিন্তু না ঠেকাতেও তো পারতুম। ঢালু পাহাড়ে গড়াতে গড়াতে অনেক দূর নিচে ঝর্ণার মধ্যে পড়তে কতক্ষণ লাগতো। কি যে হতে পারত সেটা এতখানি করে মার কাছে বলেছি। তাছাড়া ঘন পাইনের বনে বেড়াতে বেড়াতে হঠাৎ ভালুকের সঙ্গে দেখা হলেও তো হতে পারত। এও একটা শোনাবার মতো জিনিস ছিল বটে। ঘটবার মতো কিছুই ঘটেনি, কাজেই অঘটন সব জমিয়েছিলুম মনে। আমার সাঁতার দিয়ে পদ্মা পার হওয়ার গল্প এসব গল্পের থেকে খুব বেশি তফাৎ নয়। 17 বছরে পড়লুম যখন, ভারতের সম্পাদকী বৈঠক থেকে আমাকে সরে যেতে হলো। এ সময় আমার বিলেত যাওয়া ঠিক হয়েছে, আর সেই সঙ্গে পরামর্শ হলো জাহাজে চড়বার আগে মেজদাদার সঙ্গে গিয়ে আমাকে বিলিতি চালচলনের গোড়াপত্তন করে নিতে হবে। তিনি তখন জজিয়তি করছেন আমেদাবাদে। মেজ বউ ঠাকুরন আর তার ছেলে মেয়ে আছেন ইংল্যান্ডে। ফার্লো নিয়ে মেজদাদা তাদের সঙ্গে যোগ দেবেন এই অপেক্ষায়। শিকড়শুদ্ধ আমাকে উপড়ে নিয়ে আসা হলো এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে। নতুন আবহাওয়ার সঙ্গে বোঝাপড়া শুরু হলো। গোড়াতে সপ্তাহতেই খটকা দিতে লাগলো লজ্জা। নতুন লোকের সঙ্গে আলাপে নিজের মান রক্ষা করব কি করে, এই ছিল ভাবনা। যে অচেনা সংসারের সঙ্গে মাখামাখিও সহজ ছিল না, আর পথ ছিল না যাকে এড়িয়ে যাওয়ার। আমার মতো ছেলের মন সেখানে কেবলই হুঁচট খেয়ে মরত। আমেদাবাদে একটা পুরনো ইতিহাসের ছবির মধ্যে আমার মন উড়ে বেড়াতে লাগলো। জজের বাসা ছিল শাহিবাগে, বাদশাহী আমলের রাজবাড়িতে। দিনের বেলায় মেজদাদা চলে যেতেন কাজে। বড় বড় ফাঁকা ঘর হাঁ হাঁ করছে। সমস্ত দিন ভূতে পাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছি। সামনে প্রকাণ্ড চাতাল, সেখান থেকে দেখা যেত সাবরমতী নদী হাঁটু জল লুটিয়ে নিয়ে এঁকে বেঁকে চলেছে বালির মধ্যে। চাতালটার কোথাও কোথাও চৌবাচ্চার পাথরের গাঁথনিতে যেন খবর জমা হয়ে আছে বেগমদের স্নানের আমিরিয়ানার। কলকাতায় আমরা মানুষ, সেখানে ইতিহাসের মাথা তোলা চেহারা কোথাও দেখিনি। আমাদের চাহনি খুব কাছের দিকের বেঁটে সময়টাতেই বাঁধা। আমেদাবাদে এসে প্রথম দেখলুম চলতি ইতিহাস থেমে গিয়েছে। দেখা যাচ্ছে তার পিছন ফেরা বড় ঘরোয়ানা। তার সাবেক দিনগুলো যেন যক্ষের ধনের মতো মাটির নিচে পোঁতা। আমার মনের মধ্যে প্রথম আভাস দিয়েছিল ক্ষুধিত পাষাণের গল্পের। সে আজ কত শত বৎসরের কথা। নহবতখানায় বাজছে রোশন চৌকি দিন রাত্রে অষ্টপ্রহরের রাগিনীতে। রাস্তায় তালে তালে ঘোড়ার খুরের শব্দ উঠছে। ঘোড়সওয়ার তুর্কি ফৌজের চলছে কুচকাওয়াজ। তাদের বর্ষার ফলায় রোদ উঠছে ঝকঝকিয়ে। বাদশাহী দরবারের চারদিকে চলেছে সর্বনেশে কানাকানি ফুসফাস। অন্দরমহলে খোলা তলোয়ার হাতে হাপসি খোজারা পাহারা দিচ্ছে। বেগমদের হামামে ছুটছে গোলাপ জলের ফোয়ারা, উঠছে বাজু বাঁধ কাঁকনের ঝনঝনি। আজ স্থির দাঁড়িয়ে শাহিবাগ ভুলে যাওয়া গল্পের মতো। তার চারদিকে কোথাও নেই সেই রং, নেই সেই সব ধ্বনি। শুকনো দিন, রস ফুরিয়ে যাওয়া রাত্রি।
পুরনো ইতিহাস ছিল তার হাড়গুলো বের করে। তার মাথার খুলিটা আছে, মুকুট নেই। তার উপরে খোলস মুখোশ পরিয়ে একটা পুরোপুরি মূর্তি মনের জাদুঘরে সাজিয়ে তুলতে পেরেছি, তা বললে বেশি বলা হবে। চালচিত্তির খাড়া করে একটা খসড়া মনের সামনে দাঁড় করিয়েছিলুম। সেটা আমারই খেয়ালেরই খেলনা। কিছু মনে থাকে, অনেকখানি ভুলে যাই বলে এই রকম জোড়াতাড়া দেওয়া সহজ হয়। 80 বছর পরে সে নিজেরই যে একখানা রূপ সামনে আজ দেখা দিয়েছে, আসলের সঙ্গে তার সবটা লাইনে লাইনে মেলে না। অনেকখানি সে মন গড়া। এখানে কিছুদিন থাকার পর মেজদাদা মনে করলেন, বিদেশকে যারা দেশের রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে পারলে হয়তো ঘর ছাড়া মন আরাম পাবে। ইংরেজি ভাষা শেখবারও সেই হবে সহজ উপায়। তাই কিছুদিনের জন্যে বোম্বাইয়ের কোনো গৃহস্থ ঘরে আমি বাসা নিয়েছিলাম। সেই বাড়ির কোনো একটি এখনকার কালের পড়াশুনোওয়ালা মেয়ে ঝকঝকে করে মেজে এনেছিলেন তার শিক্ষা বিলেত থেকে। আমার বিদ্যে সামান্যই, আমাকে হেলা করলে দোষ দেওয়া যেতে পারত না, তা করেননি। পুঁথিগত বিদ্যা ফলাবার মতো পুঁজি ছিল না, তাই সুবিধে পেলেই জানিয়ে দিতুম যে কবিতা লেখবার হাত আমার আছে। আদর আদায় করবার ওই ছিল আমার সবচেয়ে বড় মূলধন। যার কাছে নিজের এই কবি আনার জানান দিয়েছিলুম, তিনি সেটাকে মেপে ঝুঁকে নেননি, মেনে নিয়েছিলেন। কবির কাছ থেকে একটা ডাকনাম চাইলেন, দিলেম জুগিয়ে। সেটা ভালো লাগলো তার কানে। ইচ্ছে করেছিলেম সেই নামটি আমার কবিতার ছন্দে জড়িয়ে দিতে। বেঁধে দিলুম সেটাকে কাব্যের গাঁথনিতে। শুনলেন সেটা ভোরবেলাকার ভৈরবীর সুরে। বললেন, কবি, তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি। এর থেকে বোঝা যাবে মেয়েরা যাকে আদর জানাতে চায় তার কথা একটু মধু মিশিয়ে বাড়িয়েই বলে, সেটা খুশি ছড়িয়ে দেবার জন্যেই। মনে পড়ছে তার মুখেই প্রথম শুনেছিলাম আমার চেহারার তারিফ। সেই বাহুবায় অনেক সময় গুণপনা থাকতো। যেমন একবার আমাকে বিশেষ করে বলেছিলেন, একটা কথা আমার রাখতেই হবে, তুমি কোনোদিন দাড়ি রেখো না, তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে। তার এই কথা আজ পর্যন্ত রাখা হয়নি, সে কথা সকলেরই জানা আছে। আমার মুখের অবাধ্যতা প্রকাশ পাবার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। আমাদের ওই বটগাছটাতে কোনো কোনো বছরে হঠাৎ বিদেশি পাখি এসে বাসা বাঁধে। তাদের ডানার নাচ চিনে নিতে নিতেই দেখি তারা চলে গেছে। তারা অজানা সুর নিয়ে আসে দূরের বন থেকে। তেমনি জীবনযাত্রার মাঝে মাঝে জগতের অচেনা মহল থেকে আসে আপন মানুষের দূতি, হৃদয়ের দখলের সীমানা বড় করে দিয়ে যায়। না ডাকতেই আসে, শেষকালে একদিন ডেকে আর পাওয়া যায় না। চলে যেতে যেতে বেঁচে থাকার চাদরটার উপরে ফুল কাটা কাজের পাড় বসিয়ে দেয়। বরাবরের মতো দিন রাত্রির দাম দিয়ে যায় বাড়িয়ে। যে মূর্তিকার আমাকে বানিয়ে তুলেছেন তার হাতের প্রথম কাজ বাংলাদেশের মাটি দিয়ে তৈরি। একটা চেহারার প্রথম আদল দেখা দিল, সেটাকেই বলি ছেলেবেলা। সেটাতে মিশল বেশি নেই, তার মাল মশলা নিজের মধ্যেই জমা ছিল, আর কিছু কিছু ছিল ঘরের হাওয়া আর ঘরের লোকের হাতে। অনেক সময় এইখানেই গড়নের কাজ থেমে যায়। এর উপরে লেখাপড়া শিক্ষার কারখানা ঘরে যাদের বিশেষ রকম গড়ন পিটন ঘটে, তারা বাজারে বিশেষ মার্কার দাম পায়। আমি দৈবক্রমে ওই কারখানা ঘরের প্রায় সমস্তটাই এড়িয়ে গিয়েছিলাম। মাস্টার পণ্ডিত যাদের বিশেষ করে রাখা হয়েছিল, তারা আমাকে তড়িয়ে দেবার কাজে হাল ছেড়ে দিয়েছিলেন। জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মশাই ছিলেন আনন্দচন্দ্র বেদান্ত বাগীশ মশাইয়ের পুত্র, বিএ পাশ করা। তিনি বুঝে নিয়েছিলেন লেখাপড়া শেখার বাঁধা রাস্তায় এ ছেলেকে চালানো যাবে না। মুশকিল এই যে পাশ করা ভদ্রলোকের ছাঁচে ছেলেদের ঢালাই করতেই হবে, এ কথাটা তখনকার দিনে মুরব্বীরা তেমন জোরের সঙ্গে ভাবেননি। সেকালে কলেজে বিদ্যার একই বেড়াজালে ধনী অধনী সকলকেই টেনে আনবার তাগিদ ছিল না। আমাদের বংশে তখন ধন ছিল না, কিন্তু নাম ছিল, তাই রীতিটা টিকে গিয়েছিল। লেখাপড়ার গরজটা ছিল ঢিলে।
ছাত্রবৃত্তির নিচের ক্লাস থেকে একসময়ে আমাদের চালান করা হয়েছিল ডি ক্রুজ সাহেবের বেঙ্গল একাডেমিতে। আর কিছু না হোক, ভদ্রতা রক্ষার মতো ইংরেজি বচন সড়গড় হবে, অভিভাবকদের এই ছিল আশা। ল্যাটিন শেখার ক্লাসে আমি ছিলুম বোবা আর কালা। সকল রকম এক্সারসাইজের খাতাই থাকতো বিধবার থান কাপড়ের মতো আগাগোড়াই সাদা। আমার পড়া না করবার অদ্ভুত জেদ দেখে ক্লাসের মাস্টার ডি ক্রুজ সাহেবের কাছে নালিশ করেছিলেন। ডি ক্রুজ বুঝিয়ে দিয়েছিলেন, পড়াশোনা করবার জন্যে আমরা জন্মাইনি, মাসে মাসে মাইনে চুকিয়ে দেবার জন্যেই পৃথিবীতে আমাদের আশা। জ্ঞানবাবু কতকটা সেই রকমই ঠিক করেছিলেন, কিন্তু এরই মধ্যে তিনি একটা পথ কেটেছিলেন। আমাকে আগাগোড়া মুখস্থ করিয়ে দিলেন কুমার সম্ভব। ঘরে বন্ধ রেখে আমাকে দিয়ে ম্যাকবেথ তর্জমা করিয়ে নিলেন। এদিকে রাম সর্বস্ব পণ্ডিত মশাই পড়িয়ে দিলেন শকুন্তলা। ক্লাসের পড়ার বাইরে আমাকে দিয়েছিলেন ছেড়ে। কিছু ফল পেয়েছিলেন। আমার ছেলে বয়সের মন গড়বার এই ছিল মাল মশলা। আর ছিল বাংলা বই যা তা, তার বাছ বিচার ছিল না। উঠলাম বিলেতে গিয়ে। জীবন গঠনে আরম্ভ হলো বিদেশি কারিগরি, কেমিস্ট্রিতে যাকে বলে যৌগিক বস্তুর সৃষ্টি। এর মধ্যে ভাগ্যের খেলা এই দেখতে পাই যে গেলুম রীতিমতো নিয়মে কিছু বিদ্যে শিখে নিতে। কিছু কিছু চেষ্টা হতে লাগলো, কিন্তু হয়ে উঠল না। মেজ বৌঠান ছিলেন, ছিল তার ছেলে মেয়ে। জড়িয়ে রইলুম আপন ঘরের জালে। স্কুল মহলের আশেপাশেই ঘুরেছি। বাড়িতে মাস্টার পড়িয়েছেন, দিয়েছি ফাঁকি। যেটুকু আদায় করেছি সেটা মানুষের কাছাকাছি থাকার পাওনা। নানা দিক থেকে বিলেতের আবহাওয়ার কাজ চলতে লাগলো মনের উপর। পালিত সাহেব আমাকে ছাড়িয়ে নিলেন ঘরের বাঁধন থেকে। একটি ডাক্তারের বাড়িতে বাসা নিল। তারা আমাকে ভুলিয়ে দিলেন যে বিদেশে এসেছি। মিসেস স্কট আমাকে যে স্নেহ করতেন সে একেবারে খাঁটি। আমার জন্য সকল সময়েই মায়ের মতো ভাবনা ছিল তার মনে। আমি তখন লন্ডন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ইংরেজি সাহিত্য পড়াচ্ছেন হেনরি মার্লি। সে তো পড়ার বই থেকে চালান দেওয়া শুকনো মাল নয়। সাহিত্য তার মনে, তার গলার সুরে একেবারে প্রাণ পেয়ে উঠত। আর আমাদের সেই মরমে পৌঁছত যেখানে প্রাণ চায় আপন খোরাক। মাঝখানে রসের কিছুই লোকসান হতো না। বাড়িতে এসে ক্ল্যারেন্ডন প্রেসের বইগুলি থেকে পড়বার বিষয় উল্টে পাল্টে বুঝে নিতুম, অর্থাৎ নিজের মাস্টারি করার কাজটা নিজেই নিয়েছিলুম। নাহক থেকে থেকে মিসেস স্কট মনে করতেন আমার মুখ শুকিয়ে যাচ্ছে, ব্যস্ত হয়ে উঠতেন। তিনি জানতেন না যে ছেলেবেলা থেকে আমার শরীরে ব্যামো হবার গেট বন্ধ। প্রতিদিন ভোরবেলায় বরফ গলা জলে স্নান করেছি। তখনকার ডাক্তারি মতে এরকম অনিয়মে বেঁচে থাকাটা যেন শাস্ত্র ডিঙিয়ে চলা। আমি ইউনিভার্সিটিতে পড়তে পেরেছিলাম মাত্র 3 মাস, কিন্তু আমার বিদেশের শিক্ষা প্রায় সমস্তটাই মানুষের ছোঁয়া লেগে। আমাদের কারিগর সুযোগ পেলেই তার রচনায় মিলিয়ে দেন নূতন নূতন মাল মশলা। 3 মাস ইংরেজের হৃদয়ের কাছাকাছি থেকে সেই মিশলটিই ঘটেছিল। আমার উপরে ভার পড়েছিল রোজ সন্ধ্যাবেলায় রাত 11টা পর্যন্ত পালা করে কাব্যনাটক ইতিহাস পড়ে শোনানো। ওই অল্প সময়ের মধ্যে অনেক পড়া হয়ে গেছে। সেই পড়া ক্লাসের পড়া নয়, সাহিত্যের সঙ্গে সঙ্গে মানুষের মনের মিলন। বিলেতে গেলাম, ব্যারিস্টার হইনি। জীবনের গোড়াকার কাঠামোটাকে নাড়া দেবার মতো ধাক্কা পাইনি। নিজের মধ্যে নিয়েছি পূর্ব পশ্চিমের হাত মেলানো। আমার নামটার মানে পেয়েছি প্রাণের মধ্যে।